আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাদের এসেছিল যে ১৯তম সার্কুলার কবে হবে এবং ১৯তম নিবন্ধনে ৪০ পেলেই পাস কিনা, এই দুটো প্রশ্ন কমেন্ট এবং আমার হোয়াটসঅ্যাপ পূর্ণ হয়ে গিয়েছে। তাই বাধ্য হলাম যে এই বিষয়ে অন্তত আপনাদের একটু আপডেটটা দেওয়া দরকার। মূলত ১৯তম নিবন্ধন এই সার্কুলারটা হওয়ার কথা ছিল ২০২৪ সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে, কিন্তু নানা ধরনের আন্দোলন বা দেশের সার্বিক পরিস্থিতিটা ভালো ছিল না বলে কিন্তু নভেম্বর বা ডিসেম্বর মাসে হতে হয় নাই। আপনারা যদি ১৮তম নিবন্ধনের কথাটা খেয়াল করেন, সেটি হয়েছিল ২৩শে নভেম্বর, ২৩ সালের নভেম্বর মাসে হয়েছিল, যখন ১৭তম ভাইবাটা কিন্তু চলছিল, ওই সময়টাতেই হয়েছিল। এখন যেহেতু ১৮তম নিবন্ধনের ভাইবাটা চলছে, খুব সম্ভবত মে মাসের মাঝামাঝি শেষ হবে। তাহলে প্রতি বছর একটা করে যদি নিবন্ধন সার্কুলার দেওয়ার একটা পরিকল্পনা যেটা নেওয়া হয়েছে সেই অনুযায়ী যদি হয়, তাহলে কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বর অথবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ১৯তম নিবন্ধন সার্কুলারটা হওয়ার কথা। যেহেতু এখনও ১৮তম নিবন্ধনের ভাইবাটা শেষ হয়নি, মে মাসের মধ্যে শেষ হবে, সেহেতু ফেব্রুয়ারি থেকে মার্চ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও মে মাস পর্যন্ত যাবে না, মে মাসের পূর্বেই, অর্থাৎ ফেব্রুয়ারি যদি নাও হয় মার্চ হবেই ইনশা আল্লাহ। যদিও সম্পূর্ণ বিষয়টা এনটিআরসিএ কর্তৃক, এটা তাদের উপর নির্ভর করবে। তবে এটা বলা যায় যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, এটা আপনারা ধরে নিতে পারেন ফেব্রুয়ারির পরবর্তী থেকে মার্চ এপ্রিল মে, মার্চের মার্চ অথবা এপ্রিলে এই ২ মাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে মের পূর্বে হবে এটা নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল যে ৪০ পেলেই পাস কি না, এটা একেবারে সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, ৪০ পেলেই পাস হবে। আপনারা অযথা বড় বড় মোটা মোটা বই পড়েন, মাথা এলোমেলো করে ফেলেন, বেসিক ঠিক থাকে না, কোর্সে ভর্তি হন, নানা কিছু। এটার জন্য আসলে নিবন্ধন পাশ করার জন্য জাস্ট সামান্য কিছু আপনাদের পড়তে হবে। যদি আমি বলি যে বিসিএস, বিগত বিসিএসগুলো পড়ুন, নিবন্ধন বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো পড়ুন এবং প্রাইমারিগুলো পড়ুন, তাহলে কিন্তু আপনার সব কিছু কাভার হয়ে যাবে। আর আমাদের যেই শর্ট সাজেশনটুকু রয়েছে, আপনারা অনেকেই নিয়েছেন আমাদের বই, আমাদের এটি বই আকারে, অর্থাৎ আপনারা তখন লাইব্রেরিতেও পাবেন। খুব সম্ভবত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বইগুলো আমাদের লাইব্রেরিতে যাবে। আমাদের খুব ছোট্ট, এটা জাস্ট ১৯৫ পেজ আমাদের আগেরটা ছিল, এর সাথে হয়তো আর অল্প কিছু পেজ যুক্ত হচ্ছে, সেটা হয়তো বা ২২০ পেজের মতো হবে। এই ছোট্ট একটা বই পড়ে কিন্তু অনায়াসে আপনারা প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারেন। আমাদের গত ১৮তম নিবন্ধনে আমাদের এই সাজেশান থেকে প্রায় ৬৩ মার্ক কমন ছিল। বুঝতে পারছেন, শর্ট একটা সাজেশান পড়ে যদি প্রিলিমিনারি পাস করা যায়, তাহলে মোটা মোটা বই কোচিং করার তো কোনো প্রয়োজন নেই বলে মনে করি। তবে আপনারা চাইলে করতে পারেন, এটি আমি বাধা দিচ্ছি না বা আমি বলছি না যে আপনারা কোচিং করুন না, তবে নিবন্ধনের জন্য আসলে এগুলোর প্রয়োজন নেই। তো এই ছিল আপনাদের আজকের মতো ১৯তম শিক্ষক নিবন্ধনের আপডেট। আমরা তাহলে শুরু করছি আমাদের আজকের ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির এক্সক্লুসিভ মডেল টেস্ট ৪০। প্রিয় শিক্ষার্থী, আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে আমাদের যেই গণিত ক্লাসগুলো কিন্তু নিয়মিত আসছেই, আমাদের এই বইটাতেই যে সকল মডেল টেস্টে দেওয়া রয়েছে সেগুলি আমরা সলভ করাবো আমাদের প্রত্যেকটা ক্লাসে। আশা করছি আমাদের সাথেই থাকবেন আপনারা। তাহলে শুরুতেই যে প্রশ্নটি রয়েছে, বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? এটা হয় নন একটি প্রশ্ন। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন প্রমথ চৌধুরী। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কতটি? অর্থাৎ একা একা উচ্চারণ হতে পারে না, পরের আশ্রয় নিয়ে উচ্চারিত হয়, সেগুলো হচ্ছে জাস্ট ৩টি। আপনারা এই ৩টি কিন্তু মনে রাখবেন, অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে। এটি হচ্ছে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্র বিন্দু। যেমন এই যে এটাকে বলা হয় অনুস্বার, এটা বিসর্গ, আর এই যে চন্দ্রবিন্দু চাঁদ। এরপর রয়েছে নিচের কোনটিতে সত্যবিধানের নিয়মে শুদ্ধ? সত্যবিধানের নিয়মে শুদ্ধ আমরা যদি বলি, মাস্টার, জিনিস, পোস্টমাস্টার, এগুলো নর্মালি ঠিক রয়েছে, বাট পোশাক এটি কিন্তু সত্যবিধানের নিয়মে শুদ্ধ। দুলুক, এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দ্বীপ, নিচে হর্ষ চিহ্ন থাকবে, এরপরে লোক, অর্থাৎ দ্বীপযুক্ত লোক। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এর উদাহরণ কোনটি? সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না, এর উত্তম যদি আমরা বলি, এটি হচ্ছে অগ্রনায়ক, উত্তম একটি উদাহরণ।
পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন কারক? আচ্ছা, এখানে বলা আছে কোন অধিকরণ কারক, তাহলে এখানে হবে, যেহেতু পুকুর কথা বলা আছে, যে কোথায় মাছ আছে পুকুরে, তার মানে ঐক্যদেশিক অধিকরণ হবে। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কি বলে? ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি? ভাবে সপ্তমীর উদাহরণ ভালো করে একটু খেয়াল করবেন, যে চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়, তার মানে এই চন্দ্রোদয়, এটি হচ্ছে ভাবে সপ্তমী। সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে প্রত্যুদ গমন। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? আমি কিন্তু গতকালের ক্লাসেও বলেছি বা তার আগের ক্লাসে বলেছিলাম যে পর্তুগিজ ভাষাটা সবচেয়ে বেশি পড়ে রাখবেন, আর এটা নিবন্ধনে বরাবরই চলে আসে। পেয়ারাটা হচ্ছে পর্তুগিজ ভাষা। তামার বিষ, এটি অর্থ কি? তামার বিষ, প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, ইশরাত জাহান পপি লিখেছেন গাইবান্ধা থেকে, সুরভি আক্তার লিখেছেন বগুড়া থেকে, এছাড়াও তামান্না আক্তার লিখেছেন হবিগঞ্জ থেকে, মোস্তাকিম মিয়া তিনি লিখেছেন যে রাতে ডিউটি করে সপ্তাহে, আচ্ছা রাতে ডিউটি করে তিনি দিনে এসে দেখেন অথবা রাতেও 3টা পর্যন্ত দেখেন। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করছেন আপনি। এমডি মনির টাঙ্গাইল থেকে লিখেছেন। এছাড়া বললেন প্রতিদিন আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি কণিকা, আচ্ছা টাঙ্গাইল থেকে লিখেছেন নাজনিন বা নাজমিন, ওকে। মনি নাটোর গুরুদাসপুর থেকে, স্যার ক্লাসগুলো সিরিয়াল ওয়াইজ লিস্ট আকারে দেওয়া হলে ভালো হতো। আচ্ছা, আমরা তো এখানে প্লে লিস্ট করাই আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন, ওকে। ইস্টার জাহান পপি লিখেছেন আপনি যখন কমেন্ট করেন খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাকারিয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলী হোসাইন আটগড়িয়া পাবনা থেকে লিখেছেন। আচ্ছা, এরপরে লিখেছেন মাহাদি আহমেদ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আতিশি খাতুন পাবনা নরসিংদী থেকে মাহাদি। জান্নাতুল মাওয়াকুলি লিখেছেন কেমন আছেন স্যার? অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন। এছাড়াও মিস্টার সোহেল লিখেছেন স্যার অঙ্কে একটু দুর্বল। অঙ্কে দুর্বল হতে হলে অবশ্যই আপনাকে বেশি বেশি অনুশীলন করতে হবে। মানহা রহমান লিখছেন ক্লাসটা খুঁজে পাচ্ছিলাম, আচ্ছা অনেক খুঁজেছিলাম। আচ্ছা, আপনার নাম্বারটা বলবেন প্লিজ। আচ্ছা, আমার নাম্বারটা তো প্রয়োজন নেই আপনার, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন। পার্সোনাল নাম্বার তো আর দেওয়া প্রয়োজন নেই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করলে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। রোকাইয়া সুলতানা বলেছেন আমার কমেন্ট আপনি পড়েন না, পরিবার থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছেন বুঝি। না, কাউকে আমরা বাদ দিতে চাই না, আপনারা সবাই আমাদের ছোট ভাই বোন, আপনারা আমাদের শিক্ষার্থী, আপনারা আমাদের প্রাণ, আপনাদের কখনো আমরা বাদ দিতে পারি না, আর আপনাদের বাদ দিলে আমরাও বাদ হয়ে যাব। আজহারউদ্দিন লিখেছেন খুলনা যশোর থেকে যে 19তম নিবন্ধন সার্কুলার ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে? আশা করছি শুরুর যে অংশটা আমরা আপডেট দিয়েছি এতে ক্ষেত্রে হলেও কিছুটা হয়তো বা আপনি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরপরে রয়েছে গুণহীনের ব্যর্থ আস্ফালন। গুণহীনের ব্যর্থ আস্ফালন অর্থ কোন প্রবাদে যুক্ত হয়েছে? এটি যুক্ত হয়েছে অসারের তর্জন গর্জনী সার। এটি বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? মানে পরা উপসর্গ হবে এখানে বিপরীত অর্থে, তার মানে পরা ভব, এটি হবে সঠিক উত্তর। বিনা পানি সমস্ত পদটি কোন সমাস? তাহলে বিনা পানিতে যার, নিশ্চয়ই বহুব্রীহি, তাহলে সবগুলোই তো বহুব্রীহি রয়েছে, তাহলে এখানে হবে ব্যাধিকরণে বহুব্রীহি সমাস। বাংলা বর্ণমালার উৎস কি? আচ্ছা, এখানে বিভিন্ন লিপি দেওয়া রয়েছে, এখানে বাংলা বর্ণমালার উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। খ্রিস্টান কোন জাতীয় শব্দ? অসংখ্যবার এসেছে খ্রিস্টান শব্দটি ইংরেজি এবং বাংলা জাতীয় শব্দ। কল ইট এ ডে এর যথার্থ অনুবাদ কি? কল ইট এ ডে এর যথার্থ অনুবাদ হবে পুনরায় শুরু করা, তার মানে এখানে ক নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এখানে অনন্যই অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে? তাহলে এখানে কি মরি মরি, ওয়াও কি সুন্দর, আমরা বলি না ওয়াও, তার মানে এখানে কি উচ্ছ্বাস প্রকাশ পায়, তার মানে এখানে উচ্ছ্বাসটা হবে সঠিক উত্তর। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? আচ্ছা, সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহার করা হয় তাকে বলা হয় কমা, কারণ সম্বোধনের পরে কমায় ব্যবহার করা হয়, তাহলে সঠিক উত্তর হবে কমা।
বুক পোস্টের পারিভাষিক রূপ কোনটি? বুক পোস্ট এর পারিভাষিক রূপ হচ্ছে খোলা ডাক। কোনটি দেশি শব্দের উদাহরণ? গঞ্জ, এটি হচ্ছে গঞ্জ, টোপর, কুলা এগুলো হচ্ছে দেশি শব্দের উদাহরণ। রূপক কর্মধারয় সমাস নিচের কোনটি? একটুখানি খেয়াল করে দেখবেন, কাল স্রোত, তার মানে এটি হবে সঠিক উত্তর। উষ্ণিস শব্দটির অর্থ কি? উষ্ণিস শব্দের অর্থের সাথে উষ্ণতার কোনো সম্পর্ক নাই, তার মানে উষ্ণ রয়েছে, শীতের সাথে উষ্ণ কথাটা যুক্ত রয়েছে, তার মানে এই তিনটার কোনোটিই সঠিক উত্তর নয়, তার মানে পাগড়িটা হচ্ছে সঠিক উত্তর। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক? আমরা জানি নাটক এবং নাটিকা, নাটক বড় হয়, নাটিকা ছোট হয়, তার মানে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরে সংক্রান্তি বলা আসন্ন বিপদ, এটি হচ্ছে সঠিক উত্তর। ইংরেজি অংশের শুরুতে যেটি রয়েছে যে হি ট্রাইড হিজ বেস্ট, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, এটাই হচ্ছে প্রকৃত অর্থ। যদি তাহলে এখানে আমরা যদি একটুখানি ভিন্নভাবে বলি যে হি লেফট নো স্টোন আনটার্নড, মানে কি সে কোনো রাস্তায় বাকি রাখে নাই, তার মানে এটি হচ্ছে হি লেফট নো স্টোন আনটার্নড। এরপরে রয়েছে শি ওয়াজ ইউজ টু, আচ্ছা ইউজ টু লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, এরপরে কি হয়? আমি কিন্তু বারবার এগুলো কথাগুলো বলি, একটা প্রশ্নের মাঝে অন্যগুলো কিন্তু বারবার বলি যাতে আপনাদের মনে থাকে। একটু বলবেন, শি ওয়াজ ইউজ টুর পরে কি হবে? আইএনজি যুক্ত ভার্ব হবে, তার মানে হেল্পিং। হুইচ ইজ নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ, তাহলে ব্রিফ এটাকে নাউনে কনভার্ট করতে হবে, তাহলে এখানে হবে সঠিক ব্রিভটি, অর্থাৎ খ নম্বর। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস, তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে কি হয়? ভার্ব টু হয়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়, তাহলে কি হবে? ইট ওয়াজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, আচ্ছা দই তৈরি হয় কোথা থেকে? দুধ হইতে, হইতে থেকে, তাহলে কি ব্যবহার করতে হবে? ফর্ম। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, ভালো করে খেয়াল করবেন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, তার মানে দুইজন দুই ব্যক্তি, যখন দুইজন দুই ব্যক্তি হবে তখন প্লুরাল ভার্ব গ্রহণ করবে, অর্থাৎ এখানে অয়ার হবে সঠিক উত্তর। আর যদি দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট হতো তাহলে এখানে কিন্তু ওয়াজ হতো, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করত। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। ইফ হি ড্যাশ এ হিউম্যান বিংস হি উড নট হ্যাভ ডান দিস, তাহলে এখানে আমরা কি করব? উড হ্যাভ এর ব্যবহার পরবর্তীতে রয়েছে, উড নট হ্যাভ, তার মানে প্রথম অংশে এটা ইফ কন্ডিশনাল নিশ্চয়, যেহেতু আমরা দ্বিতীয় অংশে উড হ্যাভ এর ব্যবহার হয়েছে তার মানে নিশ্চয়ই প্রথম অংশে হ্যাড বিন এর ব্যবহার হবে, তার মানে ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিংস হি উড নট হ্যাভ ডান দিস। দ্য অ্যান্টিনিয়র অফ দ্য ওয়ার্ড বেনাইন, বেনাইন এর অ্যান্টিনিয়মটা কোনটি হবে? এর অ্যান্টিনিয়মটা হবে ম্যালিগন্যান্ট, যার অর্থ হলো উগ্র, যেটা নর্মালি আমরা বাংলাতে উগ্র সৌম্য পড়ি, এইরকমটা। ডু নট ড্যাশ হোয়াট ইউ ক্যান ডু টুডে, তাহলে এখানে ডু নট পুট অফ হোয়ার, আচ্ছা হোয়াট ইউ ক্যান ডু টুডে, তাহলে এখানে সঠিক উত্তর হবে পুট অফ। দে টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল, তাহলে এখানে টেল TALE এটি কি হিসেবে ব্যবহার হয়েছে? একটুখানি ভালো করে খেয়াল করবেন, আমি যখন ক্লাস নিই তখন একটা জিনিস ভালোভাবে বুঝাই যে আর্টিকেল বা এখানে আর্টিকেল রয়েছে, আর্টিকেল প্রিপোজিশন, এগুলোর পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, দুইটা হলে অ্যাডজেক্টিভ নাউন আর তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, যেহেতু আমাদের এখানে একটি রয়েছে সুতরাং এটি হবে নাউন। মুভ অর ডাই, এটাকে সিম্পল করতে হবে, তাহলে এটাকে সিম্পল করতে গেলে কি হবে? ইফ ইউ মুভ ইউ উইল ডাই, এটা কি হবে? যেহেতু ইফ দ্বারা হচ্ছে এটা হবে না, এটা হবে ইন কেস অফ ইয়োর ফেইলিওর টু মুভ ইউ উইল ডাই, তাহলে এখানে সিম্পল করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে গেল। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে আমাদের চারটি ওয়ার্ড রয়েছে, এর মধ্যে কোনটি সঠিক? আমরা যদি এখানে অমিনাস দেখি, এখানে ভুল রয়েছে, এক্সটেনশন ACI1 হেজিটেশনটাও ভুল রয়েছে, তার মানে প্রথম তিনটাই তো আমরা ভুল পেলাম, তার মানে ঘ নাম্বারটাই সঠিক। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্ল্যাগিশ, তাহলে স্ল্যাগিশের অপোজিট ওয়ার্ড কি? অ্যানিমেটেড, তার মানে এটি হবে সঠিক উত্তর, কারণ স্ল্যাগিশ বলতে কি
সুপ্ত যদি আমরা বলি, সুপ্ত বা অলস এটা আমরা বলতে পারি, অথবা নিশ্চুপ বলতে পারি, বিভিন্ন কথাটাও ব্যবহার এখানে করতে পারি। আর অ্যানিমেটেড মানে কি, জীবন্ত। আই স হিম প্লে, এটাকে প্যাসিভ করতে হবে। এটাকে প্যাসিভ করতে গেলে কি, হি ওয়াজ সিন, এটুকু তো নিশ্চয়ই আগে আসবে, হি ওয়াজ সিন। তারপরে কি আসবে, টু প্লে বাই মি। তাহলে এটা আমাদের কত নাম্বার অপশনে রয়েছে, ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে হি ওয়াজ সিন টু প্লে বাই মি। বুটলেগ মেন্স, এটা একটা ইডিয়মস রয়েছে। বুটলেগ মানে কি, চোরা চালান অর্থাৎ স্মাগল। হোয়াইল আই প্লে ইন দ্য ফিল্ড আই স এ কাউ। তাহলে হোয়াইল এর পরে কি হয়, আইএনজি যুক্ত ভার্ব হয়। আর আইএনজি যুক্ত ভার্ব এখানে নিলে কি হবে, যেহেতু আমাদের এখানে স রয়েছে, তার ওয়াজ আইএনজি যুক্ত নিতে হবে। তার মানে হোয়াইল আই ওয়াজ প্লেইং, এটা হবে রাইট অ্যান্সার। বাট ফর ইয়োর হেল্প, এখানে কি রয়েছে, বাট ফর ইয়োর হেল্প আই ড্যাশ। তাহলে এখানেও বাট ইয়োর হেল্প রয়েছে, তাহলে পরবর্তীতে উড হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে উড হ্যাভ ফেইল্ড, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। সো দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের 4টি সেন্টেন্স রয়েছে। তাহলে হি ওয়াজ হ্যাং ফর মার্ডার, এরকম একটা সেন্টেন্স আমরা নর্মালি জানি বা পড়ি, অনেক সময় জানি। তাহলে এখানে হি ওয়াজ হ্যাংড, এই বানানটা ভালো করে খেয়াল করতে হবে, HANGED, হ্যাংড ফর মার্ডার, অর্থাৎ ক নাম্বারটাই কিন্তু সঠিক হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হি হ্যাড বিন, তাহলে এটা হবে না। খ নাম্বার হ্যাজ বিন হাংড, এটাও হবে না। হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আই ওয়েন্ট দেয়ার টু সিক এ জব, আমি সেখানে গিয়েছিলাম একটা চাকরি খুঁজতে। তাহলে এটাকে কম্পাউন্ড যদি করি, তাহলে আই ওয়েন্ট দেয়ার, কারণ এখানে কম্পাউন্ড যখনই হবে তখন কি, বাংলায় কি বলি, যৌগিক হয়ে যাবে, তখন অ্যান্ড অর নট দ্বারা নিশ্চয়ই আমাদের এখানে যুক্ত করতে হবে। তাহলে অ্যান্ড যুক্ত আমাদের দুইটা রয়েছে। তাহলে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড সেক্ট এ জব, তাহলে সেক্ট হয় না, ভার্ব টু, তাহলে শর্ট হয়, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমাদের যেটি রয়েছে যে হি ইনস্টিড অফ কনফার্ম উই ক্যান সে, তাহলে হি ইনস্টিড অফ, অর্থাৎ কনফার্মের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, এটাই বলা হচ্ছে। তার মানে বেয়ার আউট কথাটা আমরা ব্যবহার করতে পারি। হোয়াট ইজ দ্য অ্যান্টিনিয়াম অফ অ্যাবড্যাক্ট, তাহলে এখানে অ্যাবড্যাক্ট এর অ্যান্টিনিয়ামটা কি হবে, রেস্টোর। তাহলে এখানে রেস্টোর মানে কি, এই যে বর্তমানে বিভিন্ন জায়গায় আমাদের সেই অন্য দলের, অন্য মতাদর্শের দল কিন্তু কি হচ্ছে, তারা বর্তমানে আগের জায়গায় পুনঃস্থাপিত হচ্ছে। এতদিন পালিয়েছিল, এটা ছিল সেটা ছিল, এখন কিন্তু অন্য দলের সহায়তায় বা আরেকটা দলের সহায়তায় পুনঃস্থাপিত হচ্ছে। তার মানে কি, এখানে অ্যাবড্যাক্ট শব্দের অর্থ অপহরণ, চুরি, পালানো, পালানো হবে না, অপহরণ বা এই জাতীয় অর্থ বহন করবে। তাহলে এর বিপরীতে কি হবে, রেস্টোর, মানে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া। তাহলে এটা রেস্টোরটা হচ্ছে সঠিক উত্তর। দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স জাস্ট লেফট দ্য হাউস, তাহলে এখানে ড্যাশ লেফট, তাহলে এখানে কি হ্যাজ লেফট হবে, তাহলে হ্যাজ লেফটটা হচ্ছে রাইট অ্যান্সার। শি হ্যাজ আ নো টেস্ট ড্যাশড মিউজিক, কোনো কিছুর প্রতি আকর্ষণ না বোঝাতে কি বোঝায়, নো টেস্ট। তাহলে এখানে কি হবে, ফর মিউজিক, তার মানে কি মিউজিকের প্রতি তার কোনো আকর্ষণ নেই। আচ্ছা, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তাহলে তিরস্কার করতে এখানে কি ব্যবহার হবে, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, তাহলে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। সে নদীর কাছে এক কুটিরে বাস করত, তাহলে কে বাস করত, সে, তার মানে হি লিভড, হি লিভড, বাস করতো আছে, তার মানে হি লিভড ইন এ হাট ক্লোজ বাই দ্য রিভার, তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে বাই দ্য রিভার কোথায় আছে, ওকে, তার মানে ঘ নাম্বার। ঠিক আছে, এবারে আমরা যদি জিকে অংশের শুরুতে দেখি, বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি, বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম ছিল পুন্ড্র। এটা বিভিন্নভাবে পরীক্ষায় আসে, প্রাচীন নগরী, প্রাচীন শহর, প্রাচীনতম নগরী, প্রাচীনতম শহর, সবচেয়ে পুরাতন শহর, এভাবে আসে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত, অস্ট্রিক, এটা একদম যেটাকে বলা হয় যে হিউজ অ্যামাউন্ট অফ, যেটা সবচেয়ে গভীর থেকে প্রশ্ন করা হয়, এই জাতিগুলো মানে গভীরতম থেকে গভীরতম জায়গা থেকে প্রশ্ন হয়, মানে বেসিকের লেভেল আপনাদেরকে বেসিকটা অন্তত জানতেই হয়, নইলে এগুলো প্রশ্ন উত্তর করা যায় না। ওকে, এরপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1963 সালের কোন মাসে, ফেব্রুয়ারি মাসে। আমি কিন্তু আমার অনেক ক্লাসে বলেছি যে এই প্রশ্নটা বা শেখ মুজিবুর সংক্রান্ত এই প্রশ্নটা আসবে না, অনেক সময় বলি, বাট এই প্রশ্নের ক্ষেত্রে কখনো কিন্তু আমি বলিনি আসবে না, এই প্রশ্নটা
সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ। সংগ্রাম ও প্রত্যাশা কি? সংগ্রাম ও প্রত্যাশা বলা হয় মূলত বাংলাদেশের দুইটি নৌবাহিনীর যুদ্ধ জাহাজকে। তার মানে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ হচ্ছে সংগ্রাম প্রত্যাশা। এইডস রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী? HIV এটিকে, অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, এই জাতীয় একটা কি, আমার সঠিক মনে নেই, এটা হচ্ছে HIV। কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়? সেটি হয় মেক্সিকোতে। ম্যাডামরা এই জিনিসটা, যেহেতু এনটিআরসির ভাইবা চলছে, আপনারা এই প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে যাবেন, বিশেষ করে ম্যাডামদের জন্য। এই বিশ্ব নারী সম্মেলন এবং বিশ্ব নারী দিবস, এই দুটা, যদিও সাবজেক্ট ভিত্তিক সারা ভাইবাতে আর তেমন কিছুই জিজ্ঞাসা করছে না বর্তমানে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এবং আপনার সাবজেক্ট ভিত্তিক, এছাড়া খুব বেশি জিজ্ঞাসা করছে না, তারপরেও জেনে রাখা ভালো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিল? প্রয়োজনীয় প্রশ্ন, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এটা হচ্ছে 30তম সম্মেলন। তাহলে যেহেতু আমাদের এখানে অপশানে 30তম নাই, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কোনটি করব? তাহলে যদি এখানে প্রচলিত কোনো উত্তর থাকে সেটি আপনি অ্যান্সার করতে পারেন। প্রচলিত, সঠিক উত্তর না থাকলে প্রচলিত উত্তর করতে হবে, আর সেটিও যদি না থাকে তাহলে উত্তর করার প্রয়োজন নেই। হয় সবাই নাম্বার পাবে, নইলে কেউ ওই নাম্বার পাবে না। দ্বিতীয় কথা, যে একই প্রশ্নে যদি একাধিক সঠিক উত্তরের অপশন থাকে তৎক্ষণাৎ কি করতে হবে, এটা নিয়ে অনেকে মানে যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে তখন কি করব? তখন সবচেয়ে ভালো হয় যে আপনি সিরিয়ালে যেটা প্রথমে আছে সেটা উত্তর করা, এটি সবচেয়ে উপযুক্ত নিয়ম। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আচ্ছা কোন সংস্থা পুরস্কৃত করেছিল? আচ্ছা, এখানে যেটি করা হয়েছিল সেটি IFRC দ্বারা পুরস্কৃত হয়েছিলেন। আচ্ছা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশেষ কততম সহায়তা? আচ্ছা, এটা তো সবাই জানেন যে 57তম দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন কে? অধ্যাপক আনিসুজ্জামান পুরস্কারটি জিতেছিলেন। বিশ্ব মানবাধিকার দিবস কবে? প্রতি বছর প্রতি ডিসেম্বর মাসের 10 তারিখ বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। SMS এর পূর্ণ রূপ কি? এটি হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, অর্থাৎ ক নাম্বার। বিগ অ্যাপেল কোন শহরের নাম? আমরা কয়েকদিন বা গতকালই দিয়েছিলাম, এটা একটা আমাদের কমিউনিটিতে দিয়েছিলাম, এটা পোস্ট করেছিলাম, সব বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন। এটি হচ্ছেন নিউ ইয়র্ক, বিগ অ্যাপল। IMF এর সদর দপ্তর কোথায়? খেয়াল রাখবেন, IMF এর সদর দপ্তর ওয়াশিংটন DC, কারণ টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকলে সেটি ওয়াশিংটন DC। শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? শ্রীলঙ্কার মুদ্রার নামটা আপনারা নিশ্চয়ই জানি, রুপি, তবে অবশ্যই সেটি হবে শ্রীলঙ্কান রুপি। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। ইউনেস্কো, এক্ষেত্রে বাংলাদেশের যে রাষ্ট্রীয় মনোগ্রাম রয়েছে এটাকে অনেক কিন্তু SN সাহা বলে, আসলে SN সাহা কিন্তু না, এটি হবে AN সাহা, এটি একটু মনে রাখবেন। ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে হেরিটেজ হিউম্যানিটি বা মানবতার ধারক বলে ঘোষণা করেছেন বা আখ্যায়িত করেছেন? এটি হচ্ছে বাউল গান। আপনারা নিশ্চয়ই বাউল গানগুলো শুনে থাকবেন বিভিন্ন সময়। ওই যে একটা জনপ্রিয় যে গান আছে না, যে ভেবেছ কি মনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না, বারে বারে ফিরে আর আশা হবে না। মানে এই যে এইরকম একটা গান মনে হয় শুনছিলাম কখনো, মনে পড়লো। তো এই যে এই বাউলগুলো, এগুলো কিন্তু মানবতার ধারক, মানে এগুলো অনেকটা ইসলামী মাইন্ডের রয়েছে, কথাগুলো ইসলামিক মাইন্ডের, কিন্তু গানের মাধ্যমে প্রকাশ হয় আর কি। কিছু কিছু আবার গান একটু ভিন্ন ধর্মীয় রয়েছে, যাই হোক সেটা বলছি না। এরপরে আমাদের যেটা রয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? এটি হচ্ছে হালদা নদী। নাগরিকের প্রধান কর্তব্য কি? নাগরিকের প্রধান কর্তব্য অবশ্যই হবে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলা, এটা কিন্তু জরুরি, কারণ আমরা যদি রাষ্ট্রের নিয়ম কানুন না মেনে চলি তাহলে হবে না। দ্বিতীয় যে জিনিসটা জরুরি, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। তবে এখানে আমাদের প্রধান কর্তব্যর কথা যদি বলা আছে, তাহলে এখানে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করাটা একটা জরুরি, আর এটা হচ্ছে কাজ। প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু? ধাতু যদি বেশি পাওয়া যায় তাহলে অ্যালুমিনিয়াম, তবে অ্যালুমিনিয়াম আর সিলভার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কম
কম্পেয়ার করতে গিয়ে কিন্তু ভুল করে যায়। যেমন আমরা গ্রামে যখন ছোট ছিলাম তখন সবাই বলে সিলভারের হাঁড়ি পাতিল কিনতেছি, আসলে না, সিলভারের হাঁড়ি পাতিল হয় না, হাঁড়ি পাতিলগুলো হয় কি অ্যালুমিনিয়ামের। তৈজসপত্র যেগুলো আছে সব এগুলো কি অ্যালুমিনিয়ামের। গ্যারির ব্যাটারিতে কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়? H2SO4 এটি ব্যবহার করা হয়। পকেটিং কোন দেশের আইনসভা? পকেটিং মূলত হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম। বাণিজ্যিকভাবে মৌমাছি, মাছ, রেশম পোকা, এই চারটা মনে রাখবেন, একটা কিন্তু কমন। তাহলে এখানে যেহেতু মৌমাছি বলা হয়েছে এটা নিশ্চয়ই এপিকালচার হবে। নিজের কোনটি স্থানীয় সরকার নয়? স্থানীয় সরকার নয়, ভালো করে খেয়াল করে দেখুন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এগুলো সবগুলি স্থানীয় সরকারের অধীনে থাকে, কিন্তু পল্লী বিদ্যুৎ এটি স্থানীয় সরকারের অধীনে নয়। এরপর আমাদের যেটা রয়েছে কোন নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা আপনি খুব সুন্দরভাবে চিনতে পারবেন যদি দশমিকের পরে একটা নিয়ম মেনে ক্রম মেনে চলে তাহলে সেটা হবে মূলদ সংখ্যা, আর যদি ক্রম মেনে না চলে সেটি হবে অমূলদ সংখ্যা। সহজ সমাধান যেটা। তাহলে প্রথমে 1 1 1 ডট ডট মানে সবগুলো এক, এটা মূলদ। 1 0 1 0 1 0 1 ডট ডট সেম ভাবে চলছে, এটাও মূলদ। 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 এটিও মূলদ সংখ্যা। তার মানে বাদবাকি যেটি বাকি থাকলো সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। সংখ্যাটা কি, মানে সংখ্যা অনুযায়ী কি, এখানে 1 শূন্য রয়েছে, 1 ডাবল শূন্য রয়েছে, 1 ট্রিপল শূন্য রয়েছে, এরপরে 4টা শূন্য, 5টা শূন্য, এভাবে চলতে থাকবে। তার মানে সিরিয়াল কিন্তু ব্রেক হয়ে গেছে, সেক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি কি? যখন সামান্তরিকের কোণ তো এক সমকোণ নয়, এটা আমরা জানি। যখনই একটা কোণ সমকোণ হবে তার মানে বাকি তিনটাও সমকোণ হতে বাধ্য থাকবে, তার মানে তখন সেটি হয়ে যাবে কি আয়তক্ষেত্র। পি সমান এ গুণন বি, এবং এ এবং বিকে যদি 10% বৃদ্ধি করা হয় পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে এটা যদি আমরা নর্মালি বুঝি, জাস্ট এভাবে গুণ করবেন। 10 × 10, আমরা দুটার মান কত ধরলাম, এ এবং বির মান কত ধরলাম, 10 করে ধরলাম, তাহলে কত হলো 100। এবারে বলছে 10% বৃদ্ধি করা হলো এ এবং বিকে, তাহলে এ এবং বি আমরা ধরছি 10 10 করে, তাহলে এখন 10% বৃদ্ধি মানে কি হবে, 11 11 হবে, তার মানে 11 × 11 কত হলো 121। তাহলে 100 থেকে 121 হয়েছে, তার মানে 21 বৃদ্ধি পেয়েছে, তার মানে শতকরা 21 বৃদ্ধি পেয়েছে। IN(x) ডিভাইডেড x-1 এই মান নির্ণয়ের ক্ষেত্রে কোন শর্তটি প্রযোজ্য হবে? এক্ষেত্রে x বড়, 0 থেকে x বড় এবং x নট ইকুয়াল 1 হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে এটি আমাদের হবে, আচ্ছা, তার মানে এখান থেকে আমাদের ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তবে আমরা কিন্তু গ নাম্বারে সেম প্রসেসটা দেখতে পাচ্ছি, যেহেতু সিরিয়াল আগে রয়েছে এই জন্য এটি করতে হবে রাইট অ্যান্সার। তাহলে আমরা এখানে দেখব যে 6টি কাঠির গড় দৈর্ঘ্য 44.2, এদের 5টিরই গড় দৈর্ঘ্য 46, তাহলে ষষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত? তাহলে প্রথম কাজ যেটি হবে, তাহলে 6টি কাঠির মোট গড় থাকলেই মোট বের করতে হবে। তাহলে এখানে আমরা 44.2 এর গুণ করব কত 6, তাহলে আমরা পাবো কত 200, কত আসবে 265.2 আসবে না, হ্যাঁ, তাহলে এখানে 265.2 আসবে। এটা হচ্ছে আমাদের 6টি কাঠির মোট। এবারে 5টির মোট বের করব, তাহলে এখানে কত রয়েছে 46 × 5 করলে আমরা পাবো কত 230। তাহলে এই যে 230 এটা বিয়োগ করলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এখানে আমাদের অ্যান্সারটা কত হবে সেটা খুব সহজেই কিন্তু আমরা এখানে বের করতে পারছি। তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে? তাহলে এখানে সঠিক উত্তর আমরা কিভাবে বের করব? এই যে দশমিকের বিয়োগ করতে সময় লাগবে, ঝামেলাযুক্ত না? না, এটা কোনো ঝামেলাযুক্ত না। যেহেতু এই যে এখানে 2-এর থেকে মানে 2-এর থেকে আমরা 2 0 2 নামবে, তাহলে দেখেন তো এককের ঘরে 2 আছে কোথায়? ওই যে খ নাম্বারে 35.2, এটাই রাইট অ্যান্সার। ক্যালকুলেশন করছি আমি পুরোটাই? না, পুরোটা ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, কারণ এখানে টেকনিক খাটাতে হয় ভাই, এমসিকিউ পরীক্ষা। আমরা তো এমনিতেই আমরা মানে যে নাম্বার 1 অলস, তার মধ্যে আবার এমসিকিউ পরীক্ষা, আমাদের সময়ই থাকে না পড়ার, তো এভাবে একটু বুদ্ধি তো করতে হয়, তাই না? তাহলে এইভাবে আপনারা টেকনিক্যালি কিন্তু উত্তরগুলো করতে পারেন। এরপরে যেটি রয়েছে 25% লাভে কোনো জিনিস যদি 15 টাকায় বিক্রয় করা হয় বিক্রেতার কত টাকা লাভ হবে? খেয়াল করেন যে 25% লাভ সহই কিন্তু 15 টাকা, তাহলে 25% লাভ মানে কি 125, তাই কি না? আচ্ছা, তাহলে 25% মানে কি 125 ভাগ কত 100। এবারে আমাদের বিক্রয় মূল্য কত 15 টাকা, এই যে
তাহলে এখন আমরা যদি এইটা করি, আচ্ছা নিচে 100 হবে, তাহলে আমরা যদি 25 দিয়ে করি, তাহলে 25 দিয়ে এখানে কত হবে, 4 হবে, আর এখানে 25 দিয়ে কাটলে কত হবে, 5 হবে। আচ্ছা, সরি, আমাদের এখানে তো ক্রয় মূল্যটা বের করতে হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের 100 ভাগ 125 গুণন 15। তাহলে এখানে আমরা সরাসরি কত দিয়ে কাটবো, 25 দিয়ে কাটবো। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, 3 4 12। তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম 12 আর বিক্রয় করছি কত, 15। তাহলে 12 আর 3 15, তাহলে কত টাকা লাভ হলো, 3 টাকা লাভ হলো। এরপরে বলেছে যে নিচের কোনটি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 এর উৎপাদক নয়। তাহলে এখানে আমাদের 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, বাট 4 হওয়ার সম্ভাবনাটা একেবারেই নাই। ভালো করে একটু খেয়াল করেন, 4 হওয়ার সম্ভাবনাটা কোনোভাবেই নেই, অর্থাৎ x মাইনাস 4 এর উৎপাদক নয়। a লেস দেন ইকুয়াল বি এবং বি লেস দেন ইকুয়াল এ, নিচের কোনটি সত্য? তাহলে এখানে কি বলছে যে এ বি এর সমানও হতে পারে এবং বি এর চেয়ে ছোটও হতে পারে। এখানে আবার বলছে কি যে বি এ এর ছোটও হতে পারে আবার সমানও হতে, তার মানে এখানে প্রকৃত সত্য কি এ আর বি সমান, ঠিক কি না? এখানে এ আর বি সমান, এখানেও বলতেছে যে এ ছোট হতে পারে অথবা বির সমান হতে পারে, এখানে বি এর চেয়ে ছোট হতে পারে অথবা এর সমান হতে পারে, তার মানে দুই জায়গায় এ বি সমান হলো না, তার মানে এ ইকুয়াল বি হচ্ছে রাইট অ্যান্সার। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত মিটার হবে? এখানে 2 সেন্টিমিটার আর এখানে 5 সেন্টিমিটার, তাহলে 4.58। এখানে বোঝাই যাচ্ছে 4.58। এখন কথা হলো স্যার উত্তর মুখস্থ করে রাখছেন, এই জন্য 4.58 বললেন। অ্যান্সার আমরা কিভাবে বের করব? প্রশ্ন আসতে পারে না? নিশ্চয়ই আসতে পারে, অবশ্যই সমাধানও আছে। যেহেতু আমাদের এখানে স্পর্শকের দৈর্ঘ্য চাইছে, স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? আমাদের এই যে এখানে কত সেন্টিমিটার দূরে বলা আছে এবং কতটুকু দেওয়া আছে, কই গেল আমাদের 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, তাহলে আমাদের কি হবে, √5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে কি হবে 25 মাইনাস 4, তার মানে কি √21। তাহলে এই √21 এর মানটা কত, সেটাই হবে আমাদের সঠিক উত্তর, রাইট। আর এই √21 এর মানটাই হচ্ছে 4.58। এখানেও প্রশ্ন, এখানেও নিশ্চয় আপনি কিভাবে বুঝলেন যে ওটাই হবে? এটাও তো আসতে পারে, তাই না? খেয়াল করে দেখেন, 3 তিরিকে 9 একবারে হয়ে যাচ্ছে, 5 5 25, আমাদের √21 চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এখানেও 5 চেয়ে বেশি, এটা তো হবেই না, তার মানে 4.58। এরপর রয়েছে যে 7টি সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার, কয়টি ক্ষেত্র 4টি বাহু দিয়ে, আচ্ছা কয়টি ক্ষেত্রে 4টি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়? এক্ষেত্রে 3টি ক্ষেত্রে সম্ভব হবে না। নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? বৃত্তস্থ চতুর্ভুজ রম্বস কখনোই হতে পারবে না। সাইন 9π/2 প্লাস থেটা, আচ্ছা এর মান কত হবে? তাহলে এর মান জাস্ট, কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলে? শীর্ষবিন্দুগুলি দিয়ে অঙ্কিত বৃত্তকে বলা হবে পরিকেন্দ্র। ট্যান থিটা সমান যদি এবি হয়, নিচের কোনটি সঠিক? তাহলে এখানে এই তত্ত্ব অনুযায়ী চলে, ট্যান থিটা সমান a/b হলে সঠিক উত্তরটা হবে এখানে কোসেক থিটা সমান √a² প্লাস b²/a, অর্থাৎ ঘ নাম্বারটা এক্ষেত্রে সঠিক হবে। x² প্লাস b এর মান x সমান 1 হলে এবং 1 এবং x সমান 3 হলে 25 হয়, তাহলে x সমান 2 হলে এর মান কত হবে? আচ্ছা, যে এর মান যদি x এর জায়গায় যদি 1 বসাই তাহলে এর মান কত হবে? আচ্ছা 1 হলে 25, আচ্ছা এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে মেবি, আমরা আবার একটু শুরু থেকে পড়ি। যখন এটা এটা আমার ছোট থেকে অভ্যাস যে যখন কোনো কিছু না বুঝতে পারবেন শুরু থেকে শুরু করবেন। ax² প্লাস b এর মান x সমান 1 হলে 1 হয়, ও আচ্ছা, এবং 3 হলে 25 হয়, তাহলে x সমান 2 হলে মান কত হবে? তাহলে এই যে এই জায়গাটা যদি আমরা 1 বসাই তাহলে এর মান 1 হবে এবং 3 বসাইলে 25 হবে, তাহলে এই দুটার মান কত, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা যদি একটু টেকনিক অবলম্বন করি যে 2 হলে কত হবে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 10, কারণ এটা একটা লং প্রসেস, এটা করাতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা অনেক বড় একটা অঙ্ক, কারণ অনেক কিছু এটা ভেঙে নিতে হবে, কাজ করতে হবে।
লগ 10 ভিত্তিক 0.001, এখানে 0.001 যখনই থাকবে তখন এটা মনে করবেন 1000 আছে। আর 10-এর উপর মাইনাস, আচ্ছা মাইনাস ইনভার্স, অর্থাৎ ইনভার্স 3 যদি দেওয়া হয় তাহলেই সেটি আমাদের 1000-এর মান বহন করবে। তাহলে -3টা হবে রাইট অ্যান্সার। এ স্কোয়ার -3a, এ কিউব -9a এবং এ কিউব -4a স্কোয়ার প্লাস 3 এর গসাগু কত? গসাগু বললেই অঙ্ক সহজে করা যায়। তাহলে যেহেতু এখানে এ কমন যায়, এখানেও এ কমন যায়, এখানেও এ কমন যায়, তার মানে এ কমন যুক্ত অ্যান্সার হবে। তার মানে আমরা ক আর খর মধ্যে অ্যান্সারটা খুঁজে বের করবো, বাকি দুটো হিসাব করার প্রয়োজন নেই। এবারে আসি আমাদের প্রথম অপশনে এ স্কোয়ার -3, তাহলে এ কমন নিলে এ -3 হবে, এখানেও মাইনাস রয়েছে। তার মানে যেহেতু এই দুটাতে মাইনাস রয়েছে তার মানে মাইনাস যুক্ত অ্যান্সার হবে। তার মানে এ ইন্টু এ -3টাই হচ্ছে রাইট অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের 2√2 গুণ হবে। চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1, 2, 2, 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? তাহলে এখানে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে সহজে বের করতে যায়, এটা হচ্ছে 135। কিভাবে বের করব? 2 এর 3, 3 3 6, 2 এ 8, তাহলে এখানে 360কে 8 দ্বারা আমরা ভাগ করব, তারপর সেটা থেকে 3 দ্বারা গুণ করব, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের, আচ্ছা 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের শতকরা কত ভাগ পুরুষ? তাহলে 12 জনের মধ্যে 9 জনই মহিলা, তার মানে বাদ বাকি 25% হচ্ছে পুরুষ, তার মানে 25% সদস্য পুরুষ। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20, 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। এটা খুব সম্ভবত করানো হয়েছিল কোনো ক্লাসে। এটি হবে 311। তাহলে কিভাবে আমরা 311 করলাম? এখানে যেহেতু আমাদের কি বলা আছে যে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে, তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো রয়েছে 12, 15 এবং 20, এই 12, 15, 20-এর লসাগুটা কত হবে? 300 হবে। যেহেতু 11 অবশিষ্ট, এই জন্য আমরা 11টা কি করব? এখানে যোগ করে দেবো, এই জন্য 311। x plus 1 divided x equal to -5 হলে x divided x square plus x plus 1 এর মান কত হবে? তাহলে এটা যদি আমরা একটু দেখাতে যাই, জাস্ট এখানে x plus 1 divided x equal to -5, তাহলে এখানে আমাদের কি হবে যে x plus 1 equal to -5x, তাহলে আমাদের x plus 1 এর মানটা কি পেলাম আমরা? -5x। এবারে আমরা প্রদত্ত রাশিতে যাব, তাহলে এখানে আমরা যদি একটু সাজায় লিখি, তাহলে x থাকলো, x স্কয়ার প্লাস 1 এর মান আমরা এখানে কত পেলাম? ও আচ্ছা, তাহলে এখানে একটু মিস্টেক, যেহেতু এখানে এটা আমাদের রয়েছে ভুল। অঙ্কটা হবে এইভাবে, x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু -5, তাহলে আমাদের মান পাবো কি? x স্কয়ার প্লাস 1 এর মান পাবো -5x। তাহলে এক্ষেত্রে x ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 প্লাস x, তাহলে উপরে x, নিচে -5x প্লাস x, তার মানে x এর নিচে -4x, অর্থাৎ 1 ডিভাইডেড -4টাই হবে সঠিক উত্তর এক্ষেত্রে। তার মানে -1 ডিভাইডেড 4টাই হচ্ছে এখানে সঠিক উত্তর। এর পরবর্তীতে রয়েছে যে 80 এর 75%, এর 25% কত? তার মানে 80 এর 75% কত? 80 এর 75% আমরা করি, তাহলে 80 এর 50% কত? 40। আর তাহলে 40 আর 20 60, তাহলে এই 80-র 75% হচ্ছে 60। 60-এর আবার 25% কত? তাহলে এটাকে আমরা 4 ভাগ করলে 1 ভাগ নিতে পারবো, মানে 15। এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপরে যেটি রয়েছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে হাফ হয় এবং হরের সাথে 1 যোগ করলে তা 1-এর 3 হয়। তাহলে এখানে অপশন ধরে আমরা সহজেই করতে পারি। যেমন এখানে যদি 1 যোগ করি তাহলে 2 এর 3 হয়, 3-এর 7 হাফ হবে না। এখানেও লবের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে 2 হবে না। এখানেও যদি আমরা করি 3 আর 4, 4-এর 8, হ্যাঁ এবারে হাফ কিন্তু হয়ে গেছে। এবারে যদি আমরা করি যে হরের সাথে 1 যোগ করলে কি হয়? 1-এর 3 হয়। তাহলে হরের সাথে 1 যোগ করলে 9 হবে, তাহলে 3 3 9, 1-এর 3, তার মানে গ নাম্বারটাই সঠিক উত্তর। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমাদের মডেল টেস্ট, অর্থাৎ আমাদের সাজেশনের মডেল টেস্ট 2-এ সম্ভবত এই প্রশ্নটা যুক্ত করা রয়েছে। তার মানে সঠিক উত্তরটা কত হবে? 3 গুণ বৃদ্ধি পেলে 9 গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন।
প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।